গত রাত্রে আকস্মিকভাবে ঢাকা ক্যান্টনমেন্টের চারদিক আপনার নিরাপত্তাহীনতার একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং দুইজন সাধারণ সৈনিক তারা ক্যান্টনমেন্টের ভিতরে নাশকতা করার একটি অপচেষ্টা চালিয়েছে। যদিও সর্বশেষ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এই ক্যান্টনমেন্টে নাশকতা করার চেষ্টাটি সত্যিই নতুন করে আমাদেরকে ভাবাচ্ছে যে আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে। আমরা জানি এই আরাকান আর্মিদের করিডোর নিয়ে বাংলাদেশে চলছে একটি চরম আতঙ্কগ্রস্ত পরিবেশ এবং এই জিও পলিটিক্সের শিকার হয়ে বাংলাদেশ আজকে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন অনেকটাই হতভম্ব। যদি এই সরকারকে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে হয়, আমার মনে হয় যে এই পশ্চিমাদের স্বার্থসিদ্ধি তার জন্য অত্যন্ত ফরজ। অর্থাৎ এই করিডোর যদি সরকার দিতে শেষ পর্যন্ত সম্মত না হয়, তাহলে ক্ষমতায় থাকাটা এই সরকারের পক্ষে আমার মনে হয় না যে আর বেশি দিন সময় লাগবে। কিন্তু আরেকটি বিষয় অনুমান করা যায়, সেটি হচ্ছে যে আমাদের সেনাপ্রধান যারা ওয়াকরুজ্জামান, যিনি 5ই আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে এই ক্যান্টনমেন্ট নিয়ে তাকে নিয়ে সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানান প্রশ্ন, নানান অভিযোগ অনুযোগ, কিন্তু তিনি একেবারে স্থির দৃঢ় মনোবল নিয়ে সকল প্রতিকূলতা তিনি ফেস করেছেন। বাস্তবতা হচ্ছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে আমরা যেটি পেয়েছিলাম, অর্থাৎ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, এবং এই দেশকে প্রজন্ম বর্তমান যারা আছে তারা একটি সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত, সুন্দর রাষ্ট্রীয় অবকাঠামো, সমস্ত কিছুতেই তারা একটি ব্যাপক পরিবর্তন এবং তথাকথিত রাজনীতির যে সিস্টেমটি আছে সেটিকেও তারা পরিবর্তন করে নতুন কিছু একটি বাংলাদেশকে উপহার দিবে বলে সকলে অনুমান করেছিল। এবং সেই লক্ষ্যেই 5ই আগস্টে সকল শ্রেণীর মানুষ, যদিও তারা তাদেরকে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার মনে করে, বাস্তবিক পক্ষে স্টেক হোল্ডার শুধু তারাই নয়, আম জনতার সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল সেখানে অত্যন্ত লক্ষণীয়। যাই হোক, দিন যতই গিয়েছে ততই তাদের সেই যে মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে নাটক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে রাষ্ট্রের এই বর্তমান অবস্থাকে ফেলে দেওয়া, এটি একটি কঠিন প্রতারণাই বলবো। জাতির সাথে একটি নাটকীয় প্রতারণা তারা করেছে, যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত রাষ্ট্র বা রাষ্ট্রের জনগণ একটি স্থির অবস্থায় আসতে সক্ষম হয়নি। আমরা
1971-এর মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে দেখেছি, অপেক্ষিত করতে দেখেছি। আমরা জানি সেই 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ আরো ঐতিহাসিক দিনগুলোকে জাতীয়ভাবে যেভাবে আগে উদযাপন করা হতো, কিন্তু বর্তমান সরকারের আমলে সেটিকে সেইভাবে আর পালন করা হয়নি। তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে সামথিং রং। তো ব্যাপারটা হচ্ছে যে দেশটি শুধু আমার নয়, আপনার নয়, এই দেশটি সকলের, সকল শ্রেণীর, সকল মানুষের। সর্বশেষ জাতীয় সঙ্গীত নিয়ে যে একটি ষড়যন্ত্র চলেছিল, শাহবাগে যখন একটি জমায়েতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং সেই জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করার পর এনসিপি নেতৃবৃন্দরাই, বিশেষ করে সরকারে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মাহফুজ সাহেব, তিনি বাংলাদেশ জামায়াত ইসলাম সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাসে একটি মন্তব্য করে বসেন এবং সেটি আরো পরিচালিত হয় যায় এবং এনসিপি এবং জামাতের মধ্যে সেই সময় থেকে একটি বিভেদ চলতে থাকে, এখনো সেটি চলমান। জানি না এর নেপথ্যে কি আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশ এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই বিষয়ে তো আসলে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ কারো আছে বলে আমার মনে হয় না। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে টুকটাক সম্পৃক্ত ছিলাম, মিছিল মিটিং করতাম। তো সেই কারণে দীর্ঘ সময় পর্যন্ত রাজনীতির সাথে একটা সম্পর্ক আছে, ছিল। সেই কারণে অনেক কিছু দেখার এবং বোঝার পর রাজনীতির প্রতি এবং রাজনীতিবিদদের প্রতি, যারা পুরনো জীর্ণ শীর্ণ মানুষগুলো দেশটিকে লুটে ফুটে খেয়ে এমন একটি স্তরে, এমন একটি লেভেলে রেখে গেছে, যেখান থেকে এই জাতি বা এই প্রজন্ম মাথা উঁচু করে আবার পৃথিবীতে মানচিত্রে দাঁড়াতে পারবে কিনা, এটি নিয়ে আমরা সন্দেহ। প্রজন্মের কাছে যাওয়া পর একটি ব্যাপক সূচি আমাদের ছিল, কিন্তু প্রজন্ম আজকে যে অবস্থায়, তাদের বিশেষ করে তাদের অনৈক্যের যে একটি লক্ষ্য, সেটি আমরা খুব অনুধাবন করছি। আমরা দেখছি যে 5ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন ঐক্যে এসেছিল, 5ই আগস্টের পর যখন ছাত্রদের পক্ষ থেকে সরকারের 3জন মনোনীত হয় উপদেষ্টা হিসাবে, এরপর থেকে তৈরি হয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নানান বৈষম্য, নানান গ্রুপ, নানান মত পার্থক্য। আর ক্ষমতায় গিয়ে সেই 5ই আগস্টের স্টেক হোল্ডাররা তারা হয়ে ওঠে কালো চশমা পরিধান করা সেই পুরনো রাজনীতিবিদদের মতো। তো মাননীয় প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দলের সমর্থন তিনি পেয়েছিলেন 5ই আগস্টের পর। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জাসদ কর্তৃক তারা তিনি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একমাত্র সরকার, তার এই উপদেষ্টা মণ্ডলী, যারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়েই ক্ষমতা এসছে। কিন্তু ক্ষমতা আসার পর অনেকগুলো সংস্কার
কমিটি সংস্কারের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে এনে পুশিং করে সংস্কারের নামে এই 8-10 মাস যাবত বিভিন্নভাবে শুধু সময়কে নষ্ট করা হচ্ছে। কিন্তু যে উদ্দেশ্যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য সংগঠনগুলো একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের চেষ্টা করছিল, সেই আন্দোলন করে আন্দোলন সংগ্রাম করার পর যে অবস্থা আছে সেই অবস্থা থেকে এখনো পর্যন্ত তারা সেই সফলতা তাদের আসেনি। যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলি, দেশের অবস্থা অত্যন্ত জটিলতা থেকে জটিলতার দিকে যাচ্ছে। বিশেষ করে ক্যান্টনমেন্টের গত রাতের ঘটনায় আরো বেশি মর্মাহত। কখন কি হয় কিভাবে হয় সেটি বলা খুবই মুশকিল, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, এই বাংলাদেশের 18 কোটি মানুষ সম্মিলিতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটি সোনার দেশ, মাটির দেশ। এই দেশটিকে তিনি তার রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে ভরপুর করে দিয়েছিলেন। আর সেই দেশটিকে নিয়ে আবার সে শকুনের দল যুদ্ধে নেমেছে, কারাকারি শুরু করেছে আমাদের পতাকাকে নিয়ে, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। আমরা 18 কোটি মানুষ দল, মত, চিন্তা চেতনা সকল কিছুর ঊর্ধ্বে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মাতৃকতার চিন্তা করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মহাবিপদ থেকে, এই মহাকালক্ষেপণ থেকে মুক্তি দান করুন এবং সুন্দর একটি দেশ তৈরি করার জন্য আগামী দিনে একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে তা প্রতিষ্ঠা করুন। সকলকে অভিনন্দন আমার চ্যানেল ফ্যামিলিটি থেকে। যারা ওই চ্যানেলটি দেখেন বা দেখার অনুরোধ রইল, পাশাপাশি যদি সম্ভব হয় ওকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য একটি লাইক, একটি সাবস্ক্রাইব দিয়ে আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে সাহায্য করবেন, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।